টিম। তিনি স্পষ্ট বলছেন বিএনপি, আওয়ামী লীগ, ভারত, জেনারেল ওয়াকার তারা হচ্ছে একটা টিম। আর ভারতের প্রেসক্রিপশনে এখানে অনেক কিছু হচ্ছে, আর যার মধ্যে মূল ভূমিকাটা পালন করছে এই মুহূর্তে বিএনপি। সুতরাং বিএনপিকে নির্বাচনের হাউস মিটাই দিতে হবে। তো কিভাবে তিনি বুদ্ধি দিলেন নির্বাচনের হাউস মিটানো? যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত তিনি নিজে পদত্যাগ করবেন, টোটাল উপদেষ্টা পরিষদ পদত্যাগ করে বসবে। তারপরে যে বিভিন্ন অর্গানগুলো রাষ্ট্রের এই কয়েক মাস যাবৎ গঠিত হয়েছে সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারাও পদত্যাগ করবেন। তার মানে এক মুহূর্তে দেশ অভিভাবক শূন্য হয়ে যাবে। তারপর বিএনপিকে দায়িত্ব দেওয়া হবে, বিএনপি উপদেষ্টা পরিষদ গঠন করবে বা যাই করবে, নির্বাচন করবে। ফাইনালি তিনি নির্বাচনে আসছেন। যে বিএনপি নির্বাচন করবে, কাকে নিয়ে নির্বাচন করবে? জামাত নির্বাচনে যাবে না, এনসিপি নির্বাচনে যাবে না, তাহলে বিএনপি কারে নিয়ে নির্বাচন করবে? নিজেরাই, যেমনটা আওয়ামী লীগ যেমন ডামি নির্বাচন দিত, আমি ডামি, ওরকম টাইপের নির্বাচন করবে। তখন বিএনপির নির্বাচনের হাউস মিটে যাবে। দিন শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলে হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি তিনি বিএনপির বিভিন্ন ইস্যুতে বা বিভিন্ন ব্যক্তিদেরকে, বিভিন্ন নেতৃত্বের জায়গাদেরকে যেভাবে খুঁচিয়ে অন্তরে রক্তক্ষরণ করাচ্ছেন সেটাও কিন্তু দৃশ্যপটে দেখার মতন। ওনার বক্তব্য, আওয়ামী লীগের বিপরীতে বিএনপি লুটপাট, ধান্দাবাজি, জবরদখল সকল কিছুই এরা করবে। এখানে দেশের কোনো পরিবর্তন হবে না, ভয় এবং সন্ত্রাসের রাজত্ব তারা তৈরি করবে। কিছু কিছু জায়গায় এখন বিএনপির যে ঘটনাগুলো সামনে আসতেছে, 17 বছর খাই নাই খাবো, এগুলোকে কিন্তু তিনি বারবার কোড হিসাবে, প্রমাণ হিসাবে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলোকে সামনে নিয়ে আসছে যে এই যে দেখেন বিএনপি কি করবে। এই ধরনের বক্তব্য যখন পিনাকি দেন, তার ভিডিওগুলো যত পরিমাণ মানুষ দেখে, এবং তিনি বিএনপিকে নিয়ে সোজা বলছেন যে নির্বাচনের আগে এমন এমন জিনিস তিনি প্রকাশ করবেন আর ফাঁস করবেন, নির্বাচনে পাশ করার হাউস মিটে যাবে বা কিভাবে পাশ করে তিনি দেখে নেবেন। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ক্রান্তি লগ্নে তিনি, ইলিয়াস ভাই, তারপর হচ্ছে যে কনক সারওয়ার, তারা দেশে আসবেন, ডক্টর ইউনূসের পাশে দাঁড়াবেন। বিএনপির নেতারা আবার বলছেন যে অনলাইনে অনেক কিছু হয়, যেমন এনসিপি ইসিকে ঘেরাও করবে, যখন পোস্ট দিছে 1-1.5 লক্ষ লাইক, লাভ, শেয়ার পড়ছে, কিন্তু মাঠে গেছে 100-150 জন। তাহলে এই যে বাকি লাইক, কমেন্ট, ফলো যারা করে তারা কারা? তারা কেন মাঠে যায় না? মাঠের রাজনীতি অন্যরকম। আবার বিএনপি আরেকটা কাজ করছে, পিনাকিদার কথায় বা বিভিন্ন কারণে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা সম্ভবত ছিল। তো কেউ কেউ বলছেন তারা একটা টেস্ট প্রোগ্রাম করছেন ইশরাকরে দিয়া, যে পিনাকি দাদাদের কথায় বা ইলিয়াস ভাইদের কথায় বা কনক সরোয়ারদের কথায় আসলে বিএনপির জনমত কতটুকু কমতেছে মাঠ পর্যায়ে। ইশরাকের ইস্যুটাতে বিএনপি কেন্দ্রীয়ভাবে এটাতে মাঠে নামে নাই, হাই সিনিয়র পার্টিরা মাঠে নামে নাই, শুধু ইশরাকও মাঠে নামে নাই, লাস্টে নামছে। যেটা বুঝাতে চাইছে বিএনপির জনমতটা আসলে কোন লেভেলে আছে। এখান থেকে বিএনপি বুঝা নিচ্ছে যে তারা এখনো টিকা আছে, অনলাইন ইনফ্লুয়েন্সারের এসব কথায় বিএনপির কিছু যায় আসে না, বিএনপি মনে করছে এটা। তবে ওই যে পদত্যাগ ইস্যু সহ যেই ফর্মুলাটা দিছে, এটা যদি আসলে ডক্টর ইউনূস ফলো করে বসেন, তাহলে কিন্তু সত্যি সত্যি বিএনপি সংকটে পড়বে, বড় ধরনের সংকটে পড়বে, যে নির্বাচনে বিএনপি ছাড়া কেউ যাচ্ছে না, তখন কি হবে। তবে এমন ডক্টর ইউনূস করবেন না, এটা হচ্ছে 100% বাস্তবতা। কারণ পদত্যাগের ইস্যুটা আমার মন টানে বা বিশ্লেষকদের কথা যেটা বুঝি, এটা এনসিপির মাথা থেকে আসা একটা কথা। হয়তো ডক্টর ইউনূস বিভিন্ন বিষয়ে কথা বলছেন, নাহিদের মনে হয়েছে যে তিনি পদত্যাগ করে ফেলতে পারেন। আওয়ামী লীগ সরকার পতনের ঠিক আগ মুহূর্তে একটা গণমাধ্যম খুব বড় ভূমিকা রেখেছিল। বেনজির ইস্যুটা যারা সামনে নিয়ে আসছিল, এরপরে ধারাবাহিক একের পর এক কর্মকাণ্ড আসতে থাকে এবং কি গণমাধ্যমটা সাহসিকতার সহিত সেগুলো প্রকাশও করতে থাকে। পত্রিকার নাম হচ্ছে কালের কণ্ঠ, বসুন্ধরা গ্রুপের আওতাধীন একটা গণমাধ্যম কালের কণ্ঠ। গতকালকে হঠাৎ করেই কালের কণ্ঠে, আমার মনে হয় যে বাংলাদেশে চলমান যে গণমাধ্যমগুলো আছে এর মাঝখানে কালের কণ্ঠই হঠাৎ করে গেল 9-10 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পদটাতে বসার পর কি কি সুযোগ সুবিধা নিয়েছেন, অথবা তার এই 10 মাসের শাসনের আমলে তিনি যতটা সুযোগ সুবিধা পেয়েছেন, দেশের জনগণকে এর বিপরীতে অ্যাজ এ পার্সন প্রত্যেকটা মানুষ কি কি সুযোগ সুবিধা পাইছে। এখন কেন এগুলো আলোচনায় আসা শুরু হলো? মেইন কারণ হচ্ছে
আপনি ক্ষমতায় যখন আসেন, আপনার জন্য আইন, আদালত, রাষ্ট্র এক সিস্টেমে হাঁটে, এটা আমরা প্রত্যেক সরকারের সময় দেখি। আবার যখন আপনি ক্ষমতা থেকে চলে যাবেন, আপনি কোথায় কার জমি নিছেন, কোথায় ফ্ল্যাট পাইছেন, কোথায় আপনার ব্যাংকে 2 কোটি টাকা এতিমখানা ঢুকলো, সেগুলোর জন্য আপনারা কয় বছরের পানিশমেন্ট দেওয়া যাবে, এরকম সিস্টেম আমরা কিন্তু দেখছি, তাই না? এখন যেমন আওয়ামী লীগের প্রতিটা ফাইল, পুঙ্খানুপুঙ্খ লাইন, দুর্নীতির গল্প আসতেছে গণমাধ্যমে, বাট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে এগুলোর নামগন্ধ ছিল না। ডক্টর ইউনূসকে নিয়ে ছিল, কিন্তু তিনি আবার ক্ষমতায় আসার পরপরই সব নাই হওয়া শুরু হইল। এমনকি অনেকে দুষ্টামি করে বলেন যে ওয়াজের মাঠেও এখন অনেক কিছু নিয়ে নাকি ওয়াজ হয় না। আচ্ছা, যাই হোক, আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি পরিমাণ কোণঠাসা ছিল তা সারা পৃথিবী দেখছে। বাট প্রেক্ষাপট বদলে যায়, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে 5ই আগস্ট। 5ই আগস্টের পর একে একে নানান সুযোগ সুবিধা পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, মানে ওনার মালিকানাধীন অথবা ওনার সাথে কানেক্টিভিটি আছে। চলুন দেখি। আমরা দেখছি যে এ নিয়ে হঠাৎ করেই গণমাধ্যমে কিছুটা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। যখন বিএনপির সাথে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে, তখনই এই বিষয়গুলা সামনে আসলো। আপনার 8ই আগস্ট বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর গ্রামীণ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি অনুমোদন এবং সুবিধা পেতে শুরু করে। অন্তর্বর্তী সরকারের কয়েক মাসে নিবন্ধন, অনুমোদন, কর ছাড় সহ বেশ কিছু সুবিধা পেয়েছে গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এর মধ্যে ঢাকায় গ্রামীণ ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও অনুমোদন পেয়েছে। সেই সঙ্গে রয়েছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স, গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর লাইসেন্স, এছাড়া গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মাফ করে দেওয়া এবং সরকারিভাবে ব্যাংকে শেয়ারের পরিমাণ অতীতে যেটা ছিল 25%, সেইটা কমিয়ে 10% করা হয়েছে। এখন ডক্টর ইউনূস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে থাকা শ্রম আইন লঙ্ঘন এবং অর্থ পাচারের মামলাও দ্রুত খারিজ হয়ে যাওয়ায় অনেকে এটা স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন। গ্রামীণ ইউনিভার্সিটি নামে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি গ্রামীণ ট্রাস্টের অধীনেই চলবে। 2024 সালের 17 ডিসেম্বর আবেদন জমা দেওয়ার 3 মাসের মধ্যেই এটি অনুমোদন পায়, মানে তিনি ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে এটা অনুমোদন পেয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে অনুমোদিত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি, উনি ক্ষমতায় আসার পর। 2025 সালের জানুয়ারিতে মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বিএমইটি থেকে একটি লাভজনক জনশক্তি রপ্তানির লাইসেন্স RL নাম্বার 2806 পায় এবং এপ্রিল মাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের সদস্য পদ লাভ করে ওনার এই প্রতিষ্ঠানটি। আর আপনার 2009 সালে যখন এটা নিয়ে অতীতে আবেদন করা হয়, রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকার এটার কিন্তু অনুমোদন দেয়নি। এই কোম্পানির 90% শেয়ার গ্রামীণ সেন্টারের এবং 10% শেয়ার গ্রামীণ শিক্ষার মালিকানায় রয়েছে। তিনি দায়িত্ব পাওয়ার পরপরই গ্রামীণ টেলিকমের একটি অঙ্গ প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড 2 সেপ্টেম্বর 2024 তারিখে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করার জন্য অনুমোদন পায়। বাংলাদেশ ব্যাংক থেকে অনাপত্তি সনদ পাওয়ার পর প্রতিষ্ঠানটি পিএসপি লাইসেন্সও পেয়ে যায়, যেটার জন্য 2021 সালে মানে তিনি আবেদন করেছিলেন, কিন্তু আওয়ামী লীগ এটাকেও অ্যাপ্রুভ করেনি। 2013 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ 1983 বাতিল করে আপনার আওয়ামী লীগ একটা আইন করছিল, 2013 আইন পাশ করছিল। কিন্তু 2025 সালের 17 এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈঠকে গ্রামীণ ব্যাংকের জন্য নতুন অধ্যাদেশ